প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন আরডি হিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ একটি নতুন বিষয় নিয়ে এসেছি, মহারানীর ঘোষণাপত্র। বিষয়টি তোমাদের পাঠ্য বইয়ে আছে এবং আমি সেটিকে সংক্ষিপ্ত আকারে এবং নতুন তথ্য দিয়ে এটাকে আমি তৈরি করেছি। তোমরা এটাকে সম্পূর্ণ দেখবে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, খুব ভালো লাগবে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশান এখান থেকে অনেকটাই তৈরি হয়ে যাবে। ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে। শুরু করছি আজকের পাঠ্য বিষয়, মহারানীর ঘোষণাপত্র। তো আগে মহারানী ভিক্টোরিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। নাম আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া। জন্ম 24শে মে 1919 খ্রিস্টাব্দে। মৃত্যু 22শে জানুয়ারি 1901 খ্রিস্টাব্দে। পিতার নাম ডিউক অফ কেন্ট এডওয়ার্ড। তিনি সিংহাসনে বসেন, মানে অভিষেক হয়েছিল 20শে জুন 1837 খ্রিস্টাব্দে। তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। মাত্র 1 বছর বয়সে তিনি তার পিতাকে হারান। ভিক্টোরিয়া কখনো স্কুলে যাননি। একজন জার্মান গৃহশিক্ষকের কাছে তিনি পড়াশোনা করেন। জার্মান ও ইংরেজি ভাষায় তিনি পারদর্শী হয়ে ওঠেন। ভিক্টোরিয়ার শৈশব ছিল দুর্বিষহ। সমবয়সী কারো সাথে মেলার সুযোগ তার কখনো হয়নি। কঠোর নিয়ন্ত্রণের মধ্যে বেড়ে ওঠা। তাই রানীর মুকুট মাথায় তুলে তার প্রথম নির্দেশ ছিল, আমাকে 1 ঘন্টা একা থাকতে দাও। অর্থাৎ রানী তার রাজকীয় শৃঙ্খলা থেকে মুক্তি চেয়েছিল, আমাকে 1 ঘন্টা একা থাকতে দাও। এবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানি। তিনি বিবাহ করেছিলেন তার মামাতো ভাই অ্যালবার্টকে 1840 খ্রিস্টাব্দে। মজার ব্যাপার হচ্ছে, প্রথা ভেঙে রানী তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কারণ ব্রিটেনের রানীকে বিয়ের প্রস্তাব দেওয়া কারো পক্ষে সম্ভব ছিল না। ভিক্টোরিয়া অ্যালবার্টকে খুবই ভালোবাসতেন, কিন্তু দুঃখের বিষয় অ্যালবার্ট ব্রিটেনে কখনোই জনপ্রিয় হতে পারেনি, আর অ্যালবার্টও কখনো ব্রিটেনের রাজা হননি। শারীরিকভাবে অ্যালবার্ট খুবই অসুস্থ ছিলেন। মাত্র 42 বছর বয়সে 1861 খ্রিস্টাব্দে তিনি মারা যান। ভিক্টোরিয়া ভীষণভাবে ভেঙে পড়েন, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেন। সেই সময় ব্রিটেনের জনগণ কিছুদিন শোকের প্রতীক হিসাবে কালো পোশাক পরত, কিন্তু রানী ভিক্টোরিয়া তার বাকি জীবন পুরো সময় কালো পোশাক পরেই কাটিয়েছেন। মৃত্যুর আগে অ্যালবার্টের কক্ষ, মানে যে কক্ষে অ্যালবার্ট থাকতেন, সেই কক্ষ যেভাবে ছিল সেভাবেই তিনি আজীবন রেখেছিলেন অ্যালবার্টের স্মৃতিকে ধরে রাখার জন্য। আসলে অ্যালবার্টের সঙ্গে ভিক্টোরিয়ার যে সম্পর্ক এবং তাদের মধ্যে যে ভালোবাসা, সেই স্মৃতি হিসেবে তিনি তার কক্ষকে অক্ষত রেখেছিলেন। পরবর্তী টপিক, সিংহাসন আরোহণ। সিংহাসনে তিনি বসেছিলেন 1837 সালে, যখন জুন মাসে রাজা চতুর্থ উইলিয়াম মারা যায়। সেদিন খুব সকালে ভিক্টোরিয়াকে বলা হয় তিনি এখন ব্রিটেনের রানী। 28শে জুন ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। 5 ঘন্টা ধরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অভিষেক সম্পন্ন হয়। 1840 খ্রিস্টাব্দে অ্যালবার্টকে ভিক্টোরিয়া বিবাহ করেন এবং 1841 খ্রিস্টাব্দে তাদের প্রথম সন্তান হয়, যার নাম ভিকি। মোট 9টি সন্তানের জন্ম হয়েছিল।
পরবর্তী যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভিক্টোরিয়ার ব্যক্তিগত জীবনের পাশাপাশি তার একটি মানবিক মুখ ছিল। ভিক্টোরিয়া একজন মহিয়সী মহিলা ছিলেন। মহিয়সী মহিলা ছিলেন, মানুষের দুঃখ তিনি সহ্য করতে পারতেন না। দেশের সর্বময়ী কর্ত্রী হলেও প্রথাগতভাবে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে রানীর হস্তক্ষেপ করার কোনো অধিকার ছিল না। তথাপি তিনি ক্রিমিয়ার যুদ্ধে সৈন্যদের শীত থেকে বাঁচাতে মোজাসহ নানা শীতবস্ত্র, সাহায্য উপকরণ পাঠিয়েছিলেন যুদ্ধে রত সৈনিকদের জন্য, এবং যুদ্ধে স্বামী হারানো নারীদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি চিঠি লিখেছিলেন এবং প্রত্যেক সৈনিকদের সাহসিকতার জন্য তাদের জন্য পদক চালু করেছিলেন। এবার ভারতের রানী হিসেবে তিনি কবে দায়িত্ব নিলেন সেটা জেনে নিই। 1857 সালের সিপাহী বিদ্রোহে বহু ইউরোপীয় মারা যাওয়ার প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সরাসরি ভারতের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1877 সালে ব্রিটিশ পার্লামেন্টে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাসের মাধ্যমে ভারতের সম্রাজ্ঞী হন রানী ভিক্টোরিয়া। উপনিবেশ ভারতকে রানী খুবই পছন্দ করতেন। গর্বের সাথে ভারতকে তার মুকুটের মণি হিসেবে উল্লেখ করেন। আসলে ভারতবর্ষ একটি সম্পদশালী দেশ, যে দেশ থেকে তারা প্রচুর সম্পদ নিয়ে গেছে এবং তাদের যত উপনিবেশ ছিল সেই সমস্ত উপনিবেশগুলোর মধ্যে ভারতকে খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বলে তিনি মনে করতেন, এবং তার জন্যই তো তিনি তার মুকুটের সবথেকে মূল্যবান মণি হিসেবে তিনি ভারতবর্ষকে মনে করতেন। এর পাশাপাশি ভিক্টোরিয়ার একটা যুগ, একটা সময়, ভিক্টোরিয়া একটি রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে তিনি যখন সিংহাসনে বসেছিলেন, ভিক্টোরিয়া একটা ট্রেন্ড, অনেক খুব উঁচু ধরনের কোনো কিছু যখন দেখবে হয় তখন কিন্তু আমরা নিজেদের অজ্ঞতায় বলি ভিক্টোরিয়া যুগ। ভিক্টোরিয়ার সময়ে কিন্তু ইংল্যান্ডের প্রভূত উন্নতি হয়েছিল। আমরা শিল্প বিপ্লবের কথা জানি, ইংল্যান্ডের যুদ্ধে উপনিবেশ বিস্তার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ইংল্যান্ডের সাফল্য এই সময়ে রানী ভিক্টোরিয়ার একটা বিরাট অবদান আছে। এবার আমরা রানী ভিক্টোরিয়াকে হত্যার চেষ্টা হয়েছিল সেগুলো একটু জেনে নিই। 1845 সালে এডওয়ার্ড অক্সফোর্ড নামে এক 18 বছর বয়সী তরুণ লন্ডনের রাস্তায় রানীর ঘোড়ার গাড়ি লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। বিকৃত মস্তিষ্কের যুক্তিতে সে তরুণ ছাড়া পেয়ে যায়। 1842 সালে জন উইলিয়াম নামে আরেক তরুণ দুবার রানীকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়। সে তরুণও আইনের ফাঁকগুলি বেরিয়ে যায়। 1849 সালে এক ক্রুদ্ধ আইরিশ নাগরিক রানীর ঘোড়ার গাড়ির উপর হামলা চালায়। পরের বছর রবার্ট পেট নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লাঠি নিয়ে রানীর উপর হামলা চালান। 1882 সালে স্কটল্যান্ডের এক বিখ্যাত কবি রানীর ঘোড়ার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। এটি ছিল রানীকে হত্যার লক্ষ্য তার তৃতীয় প্রচেষ্টা। তাকেও মস্তিষ্ক বিকৃতির অভিযোগে রেহাই দেওয়া হয়। এসব হত্যা প্রচেষ্টা বরং রানীর জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল ইংল্যান্ডে। যতবার রানীর উপর এই আক্রমণের চেষ্টা হয়েছে এবং হত্যার চেষ্টা হয়েছে ততবারই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার ইংল্যান্ডে দিন দিন তার জনপ্রিয়তা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। ভিক্টোরিয়ার মৃত্যু। স্বামী অ্যালবার্টের মৃত্যুর পর সরকারি দায়িত্ব থেকে তিনি নিজেকে সরিয়ে নেন রানী, এমনকি সংসদ অধিবেশন ডাকতেও অস্বীকৃতি জানান। তার এই কাজের থেকে, সরকারি বিভিন্ন কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেওয়া, এগুলো নিয়ে তৎকালীন সময়ে বিভিন্ন পত্রপত্রিকাতে রসিকতা করে লিখতে শুরু করে ব্রিটিশ পার্লামেন্ট টু লেট ঝুলছে।
পরে অবশ্য রানী তার দুঃখর কাটিয়ে ওঠেন এবং অবসাদ কাটিয়ে ওঠেন, তারপরে সরকারি দায়িত্ব পালন শুরু করেন। 1901 সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে রানী ভিক্টোরিয়া মারা যান। তিনি মারা যাওয়ার পর তার বড় ছেলে এডওয়ার্ড সিংহাসনে বসেন। এই রানী ভিক্টোরিয়ার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে আমাদের কলকাতারই একটি দর্শনীয় জায়গা, তোমরা নিশ্চয়ই সবাই জানো এবং গেছো ঘুরতে, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবং আমরা একটু জেনে নিই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে। কলকাতার বিখ্যাত গড়ের মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্মৃতি ভবন। 1901 সালে 94 বছর বয়সে মহারানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেল পাথরের এই ভবনটি নির্মিত হয়। লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি নির্মাণের পরিকল্পনা করেন। তার মূল পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিশাল বাগিচার মাঝে একটি সৌধ এবং সেই সাথে ভারতে ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী নানা সামগ্রী সমৃদ্ধ একটি জাদুঘর নির্মাণ। 1906 সালের 4 জানুয়ারি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রিন্স অফ ওয়েলস হিসেবে ভারতে সফরে আসা পরবর্তীকালের রাজা পঞ্চম জর্জ, এবং 1921 সালের 28 ডিসেম্বর এটি উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস ও পরবর্তীকালের রাজা অষ্টম এডওয়ার্ড। এভাবে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই তথ্যগুলো আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে যদি ঘুরতে যাই দেখব যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে খোদাই করা আছে এই তথ্যগুলো, তোমরা যদি যাও অবশ্যই দেখবে। এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু জাদুঘর, এখানে ব্রিটিশ শাসনের প্রচুর বহু নিদর্শন কিন্তু এখানে আছে এবং এই তথ্যগুলো কিন্তু ভিক্টোরিয়ার দেয়ালেই লেখা আছে। মহারানীর ঘোষণাপত্রের প্রেক্ষাপট। এবার তোমাদের মূল বিষয়ে আমরা চলে এলাম যে কোন প্রেক্ষাপটে মহারানী ঘোষণা করেছিলেন সে সম্পর্কে। স্যার লেপেল গ্রিফের মতে এই মহাবিদ্রোহ ভারতীয় আকাশ থেকে বহু মেঘ সরিয়ে দেয়। 1857 সালের বিদ্রোহ ইংল্যান্ডের রাজনৈতিক মহলে এই ধারণায় সুদৃঢ় হয় যে একটি বাণিজ্যিক কোম্পানির হাতে ভারতের মতো একটি বিশাল দেশের শাসনভার অর্পণ করা অযৌক্তিক। এই কারণে 1858 সালের 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করে। এই আইনের মাধ্যমে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারতের শাসনভার ব্রিটিশ সরকার বা মহারানী ভিক্টোরিয়ার হস্তে অর্পণ করা হয়। রানীর প্রতিনিধি হিসাবে গভর্নর জেনারেল ভারতীয় শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকেন এবং তিনি ভাইসরয় উপাধিতে ভূষিত হন। আসলে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ভারতবর্ষে যতটা না প্রভাব ফেলেছিল তার থেকে অনেক অনেক বেশি প্রভাব ফেলেছিল ব্রিটিশ রাজনৈতিক মহলে, কারণ তারা এটা অনুধাবন করতে পেরেছিল যে ভারতবর্ষের জনমানসে ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছে ব্রিটিশ শাসন সম্পর্কে, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা এই ব্রিটিশ শাসনকে কোম্পানির হাত থেকে নিয়ে সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট এবং মহারানীর মাধ্যমে হস্তগত করা হয়। ঘোষণাপত্র পাঠ 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদ দরবারে মহারানীর ভিক্টোরিয়ার প্রতিনিধি হিসাবে প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং যে ঘোষণাপত্র পাঠ করেন তা ইতিহাসে মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট ভারত শাসন আইন পাশের মাধ্যমে ভারতের শাসন ক্ষমতা মহারানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করা হয়। অর্থাৎ প্রথমে ভারত শাসন আইন পাশ এবং তার পরিপ্রেক্ষিতে পরে ঘোষণা। এই যে শাসনভার অর্পণ করা হয়েছিল আগস্টে এবং তার ডিক্লারেশন নভেম্বরে দেওয়া হলো এবং সেই ঘোষণা করলেন লর্ড ক্যানিং। এবং এই ঘোষণাপত্রের সুপারিশগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা অবশ্যই নোট করবে।
1 নম্বর, দেশীয় রাজ্যগুলিতে এ যাবৎ প্রচলিত দেশীয় প্রথাগুলিকে স্বীকার করে নেওয়া। দেশীয় রাজারা আগের মতো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন এবং সত্ত্ববিলোপ নীতি প্রত্যাহার করে নেওয়া হবে। 2 নম্বর, দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ ব্যাপারে সরকার আর হস্তক্ষেপ করবে না। 3 নম্বর পয়েন্ট, দেশীয় রাজাদের সঙ্গে পূর্বেকার সন্ধি ও শর্তগুলি ব্রিটিশ সরকার মেনে চলবে। ব্রিটিশ সরকার ভারতে আর 4 রাজ্য বিস্তার করবে না। ব্রিটিশ সরকার ভারতে আর রাজ্য বিস্তার করবে না। 5 নম্বর, প্রত্যক্ষভাবে ব্রিটিশ হত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া আর সমস্ত ভারতীয় বন্দীদের মুক্তি দেওয়া হবে। 6 নম্বর, প্রত্যেক ভারতবাসীর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয়কে শুধুমাত্র যোগ্যতার মাপকাঠিতে উচ্চ রাজপদে নিযুক্ত করা হবে, অর্থাৎ সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতেই দেয়া হবে। পরিশেষে উপসংহারে লেখা যেতে পারে, দেশীয় রাজ্যগুলির এই প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের নিরাপদ মনে করলেও শেষ পর্যন্ত এই প্রতিশ্রুতিগুলি মিথ্যায় পর্যবসিত হয়। বস্তুত মহারানীর ঘোষণাপত্র ছিল একটি রাজনৈতিক কৌশল এবং সম্পূর্ণ একটি ধাপ্পা মাত্র। আসলে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে ভারতীয় রাজন্যবর্গকে, জনমানুষকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু পুরোটাই ধাপ্পা ছিল। তোমরা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।